বন্ধুগণ স্বাগত। ডিসক্লেমার, বিভিন্ন নিউজ আউটলেটসের সূত্র থেকে এই খবরটা আজ আমি আপনাদেরকে বলছি। এটা এডুকেশনাল পারপাস। আমি গতকাল বিকেলেই এই নিউজটা পেয়েছি, জিওপলিটিক্যাল নিউজটা, যে মায়ানমারের যে ভারতের সঙ্গে বর্ডার আছে সেই বর্ডারে ড্রোন অ্যাটাক হয়েছে। এটা গতকালই অলরেডি পাবলিশড হয়েছে বিভিন্ন সূত্রে, ইউটিউবে এবং নিউজ জার্নালে কয়েকটা। তো আমি গতকাল এটা নিয়ে ভিডিও করিনি এই কারণে যে আমি ভাবছিলাম যে আমি অপেক্ষা করি, অর্থাৎ সূত্রটা সঠিক কি না বিভিন্ন পেপার দেখে আমি আগে সেটা কনফার্ম হই। তো আজকে সকালে আমি বিভিন্ন পেপার দেখছিলাম, দেখলাম যে হ্যাঁ ঘটনাটা হয়েছে। যেমন কোন পেপারটার যে মানে ডিজিটাল আউটলেট কী বলেছে সেটা আমি আপনাদেরকে বলি। দি টাইমস অফ ইন্ডিয়া লিখেছে, উলফা ওয়ান ক্লেমস 3 বিগ ক্যাজুয়ালিটিস ইন ইন্ডিয়ান ড্রোন স্ট্রাইক। তারপর ডেকান হেরাল্ড লিখেছে, ড্রোন অ্যাটাকস অন উলফা ওয়ান ক্যাম্পস অ্যালং মায়ানমার বর্ডার। হিন্দু লিখছে, দি হিন্দু, উলফা ওয়ান ক্লেমস মিসাইল স্ট্রাইকস কিল কমান্ডার্স ইন মায়ানমার। তারপর কেরালা কামুচকি, কেরালা কাউমুদি, তারা লিখছে যে একটা নিউজ আউটলেট, যে উলফা ওয়ান অ্যাকুজেস ইন্ডিয়ান ড্রোনস অফ অ্যাটাকিং দেম ইন মায়ানমার। এনডিটিভি লিখছে, ইন্ডিয়া আর্মি ডিনাইস ড্রোন স্ট্রাইক অন ইনসার্জেন্ট গ্রুপ উলফা ওয়ান। মানি কন্ট্রোল লিখছে, ড্রোন অ্যাটাক অন উলফা ওয়ান ক্যাম্পস অ্যালং মায়ানমার বর্ডার। এটা ভারতের আউটলেটগুলো শুনলেন। এবারে আমি পাকিস্তানি আউটলেট বলি। ডন বলছে, ইন্ডিয়া সেপারেটিস্ট গ্রুপ সেজ আর্মি কিল লিডার্স ইন মায়ানমার। এখন বিষয়টা হচ্ছে যে গতকাল ভোরে, মানে আপনার 13 তারিখ ভোরে মায়ানমার বর্ডারে বেশ কয়েকটা ড্রোন অ্যাটাক হয়েছে। এবং সেই ড্রোন অ্যাটাকটা যে হয়েছে সেটা যারা প্রথম পাবলিশ করেছে সেটা হচ্ছে উলফা ওয়ান। উলফা ওয়ান হচ্ছে আসামের একটা সেপারেটিস্ট সংগঠন, একটা উগ্রবাদী সংগঠন, আর্মড সেপারেটিস্ট ইনসার্জেন্ট অর্গানাইজেশন। এটা পুরোটা হলো উলফা। তো এই যে উলফা ওয়ান, এটা আসামের একটা সংগঠন, সেটা ভাগ হয়ে উলফা ওয়ান হয়েছে এবং বেশ কিছু তারা অলরেডি সারেন্ডার করে ভারতের কথায় তারা ভারতের কাছে সারেন্ডার করে তারা মূল স্রোতে ফিরে এসছে। এখন এরা হঠাৎ ক্লেম করেছে যে আমাদের ক্যাম্প ছিল মায়ানমারের, ভারত মায়ানমার বর্ডারে, সেই ক্যাম্পে ড্রোন অ্যাটাক হয়েছে। আমাদের 3 জন ক্যাডার সেখানে মারা গেছে এবং তার মধ্যে একজন নেতৃস্থানীয় ক্যাডার ছিল। তারপর কোনো পেপার তো বলছে মিসাইল অ্যাটাক। যা এটা হয়েছে যেটা, সেটা হচ্ছে ভারত মায়ানমার বাংলাদেশ যে বর্ডার, সেই বর্ডারের একটা কোণাতে আমি ম্যাপটা দেখছিলাম যে কোথায় এটা হতে পারে। তো দেখলাম যে বাংলাদেশের উপরে আমাদের যে নর্থ ইস্টের যে রাজ্যগুলো আছে, আসাম, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এইসব যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো আসলে একটা ছোট্ট পশ্চিমবঙ্গের সঙ্গে জুড়ে আছে আমাদের শিলিগুড়িতে। এটা শিলিগুড়ি করিডোর বলে অনেক ক্ষেত্রে। এর সঙ্গে ল্যান্ড যোগাযোগ এইটুকুই আছে, বাদ বাকি আর কোনো ল্যান্ড যোগাযোগ কিন্তু নেই। এখন এই আসাম থেকে এবং কিছু কিছু উগ্রবাদী সংগঠন মণিপুর থেকে, নাগাল্যান্ড থেকে, তারা এইখানে যে বিভিন্ন রকমের ভারতবর্ষে বিভিন্ন এই ধ্বংসাত্মক কাজগুলো করে, উগ্রবাদী কাজগুলো করে তারা মায়ানমারে পালিয়ে যায়, অনেক সময় বাংলাদেশেও কিছুজন পালিয়ে যায়। এবং এইটা যেটা ঘটেছে ঘটনাটা, সেটা হচ্ছে মায়ানমারের উপরের দিকে মানে ওই ডিব্রুগড় থেকে সোজা একটা লাইন যাচ্ছে মায়ানমার, সেখানে আমি ম্যাপটা দেখছিলাম। সেখানে হচ্ছে সেই জায়গাটাকে বলে পাংশু পাস। সে পাংশু পাসের কাছে হয়েছে, এই পাংশু পাসের কাছে হয়েছে। এবং আসলে ভারত একটা নর্থ ইস্টে একটা রাস্তা তৈরি করছে, সেই রাস্তাটা হচ্ছে যে থাইল্যান্ড পর্যন্ত যাবে। হ্যাঁ, সেই থাইল্যান্ড পর্যন্ত যাবে ট্রান্সন্যাশনাল হচ্ছে যে লিঙ্ক রোড, যেটা ব্যবসার কাজে লাগবে থাইল্যান্ড পর্যন্ত। অর্থাৎ ভারতবর্ষ, মায়ানমার এবং থাইল্যান্ডের সঙ্গে এই 3টে দেশকে বাই রোড এইটাকে জুড়বে। এখন
এই উলফা ওয়ান এরা আসামে বিভিন্ন উগ্রবাদী কাজকর্ম করে কখনো মায়ানমারে পালিয়ে যায়, কখনো বাংলাদেশে পালিয়ে যায়। তো এরা এই যে পাংশু পাস এইখানে বিভিন্ন ক্যাম্প চালাচ্ছিল, অর্থাৎ বিভিন্ন যুবকদেরকে ওখানে তাদের মতাদর্শে দীক্ষিত করছিল, তাদেরকে ট্রেনিং দিচ্ছিল, আর্মস কনফ্লিক্ট কী করে করতে হবে, এই জাতীয় ক্যাম্পগুলো ওখানে ছিল। এখন কিছুদিন যাবৎ ভারতের বিরুদ্ধে একটা চক্র কাজ করছে। সেই চক্রটা হচ্ছে, প্রথম তো ভারতের ঘোষিত শত্রু ছিল পাকিস্তান এবং চীনও, তারপর বাংলাদেশ, শেখ হাসিনা চলে যাওয়ার পর বাংলাদেশ সেখানে যুক্ত হয়েছে, এবং আমেরিকাও মাঝে মাঝে ওখানটাতে মাথা ঘামাচ্ছে। এই কারণে মাথা ঘামাচ্ছে যে আমেরিকা চায় যে ওই অংশটাতে, ওই যে নাগাল্যান্ড এবং মায়ানমার বর্ডারে বাংলাদেশের একটা অংশ নিয়ে একটা তাদের মতো একটা ছোট্ট দেশ বানাতে, যাতে সেখান থেকে তারা এই চীন, পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার, ভারত, থাইল্যান্ড, এই যে পুরো অংশটা, এই পুরো অংশটাকে তারা মানে মনিটর করতে পারে এবং কোথায় কী হচ্ছে সেটা সম্পর্কে বিভিন্ন খোঁজখবর করতে পারে। এবং সেই আশা নিয়েই আমেরিকার যে ডিপ স্টেট, তারা আসলে বাংলাদেশে একটা এই যে ক্ষমতা পরিবর্তন, এই শেখ হাসিনা সরকারকে সরিয়ে দিয়ে এই যে প্রফেসর ইউনূসকে নিয়ে আসা, এটা তারই একটা চক্রান্তের অংশ। কিন্তু এটা বহু খবর এর মধ্যে সেখানে পাবলিশ করে দিয়েছে। এখন এবারে চীন এবং পাকিস্তান বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়েছে। কিছুদিন আগে বাংলাদেশ থেকে একটা টিম চীনে গেছিল, সেটা যে তারা কিছু একটা যুক্তি করেছে যে আমরা একটা আলাদা একটা ছোটো সংগঠন করব, সাউথ এশিয়ান গ্রুপ অফ নেশনস। তো সেটা ভারতকে বাদ দিয়ে কী করে করবে, সেটা কিন্তু তারা এখনও নিজেরা বুঝে উঠতে পারছে না। কিন্তু চীনও চাইছে যে ভারতের উপর একটা কী করে অশান্তি, এই বিভিন্ন উগ্রবাদী সংগঠন থেকে বা সেপারেটিস্ট অর্গানাইজেশনকে কী করে অ্যাক্টিভেট করে তাদেরকে এই ভারতের একটা এই যে নর্থ ইস্টের জায়গাটা, সেই নর্থ ইস্টের জায়গাটা যাতে একটা অশান্তি তৈরি করা যায়, তার জন্য সম্ভবত চীনই এখানে এই অর্থ এবং ইন্টেলিজেন্স ইনপুট এবং অস্ত্রশস্ত্র এই সমস্ত হচ্ছে সাপ্লাই করছে, এটা অনেকেই মনে করছে। এবং ভারতের ব্যাপারটা কিছুদিন যাবতই বুঝতে পারছে যে একটা ভারতের বিরুদ্ধে একটা চক্রান্ত চলছে। কারণ কিছুদিন আগে এই বাংলাদেশ থেকে বলা হয়েছিল যে এরকম আমরা এই নর্থ ইস্টের সঙ্গে যে ছোট্ট অংশটা পশ্চিমবাংলার মাথার দিকে যে শিলিগুড়ি করিডোরটা আছে, সেইখানটাতে আমরা কেটে দিয়ে ওটাকে আমরা এখানের সঙ্গে যুক্ত করে দেবো, মানে বাংলাদেশের সঙ্গে যুক্ত করে দেবো বাকি নর্থ ইস্টটাকে, যাতে করে তাদের আর ল্যান্ডলক হয়ে যায়, অর্থাৎ না ভারত যেতে পারে এবং না সমুদ্রের অর্থাৎ সমুদ্র পোর্টে তারা গিয়ে পৌঁছাতে পারে। এরকম একটা যখন প্রকাশ হয়েছিল, তখন ভারতও ওই বর্ডারে, মানে শিলিগুড়ি এবং আশপাশের বর্ডারে, সেখানে কিন্তু পর্যাপ্ত বিএসএফ, মিলিটারি এবং সার্ভিলেন্স টিম এবং বিভিন্ন এয়ারফোর্স সেখানে কিন্তু ভারতও সেখানে অলরেডি হাইভ করে দিয়েছে। এর বাইরেও ভারতের নৌসেনা কিন্তু ওই যে বে অফ বেঙ্গল, সে বে অফ বেঙ্গল থেকে অবিরত বাংলাদেশের গতিবিধির উপর কিন্তু নজর রাখছে। এবং এখানে পাকিস্তানও চাইছে যে হ্যাঁ, এরকম একটা কিছু গোলমাল ভারতে তৈরি হোক। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে পাকিস্তান বুঝে গেছে যে অপারেশন সিন্দুরের পর যখন পেহেলগামের ঘটনাটা ঘটেছিল, সেই পেহেলগামের ঘটনার পরে তারপর আমার তারিখটা যদি মনে হচ্ছে 23 তারিখ ছিল, 23 এপ্রিল, তারপর সেই ঘটনাটার পরে ভারত এই অপারেশন সিন্দুর 7 থেকে 10 এই 3 দিন যে অপারেশন সিন্দুর করেছে, তাতে পাকিস্তান বুঝে গেছে যে ভারতের সৈন্য শক্তি এখন কোন জায়গায় পৌঁছেছে। এবং পাকিস্তান থেকে যে পাল্টা অ্যাটাক করার চেষ্টা করেছিল, সেই সব পাল্টা অ্যাটাক করার কিছু কাজে আসেনি। পরন্তু ভারতের অ্যাটাকে পাকিস্তানের যে 7টা উগ্রবাদী সংগঠনের হেডকোয়ার্টার, সেগুলো ধ্বংস হয়েছে। একদম স্পেশালিস্ট অ্যাটাক, যাকে বলে একদম মূল জায়গায় গুনে চুনে অ্যাটাক। তারপরেও হচ্ছে প্রায় 11টা এয়ারবেস অ্যাটাক করেছে এবং সেখানেও পাকিস্তানের মস্ত বড় ক্ষতি হয়েছে। এবং তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে নূর খান এয়ারবেস এবং কৈরানা হিলস এয়ারবেস, যেখানে শোনা যাচ্ছে যে ওখানে গিয়ে পাকিস্তানের পরমাণু বোম এর ভাণ্ডার ওখানে রাখা ছিল। এবং পাকিস্তান তখন ভয়ে আমেরিকাকে বলেছে এবং আমেরিকার হস্তক্ষেপে
পাকিস্তানের যে ডিজিএম মিলিটারি অপারেশন ভারতের ডিজিএমকে ফোন করেছিল, তো ভারতের ডিজিএমও 3 ঘন্টা পরে সেই ফোনে রেসপন্স করেছে এবং পস অর্থাৎ যুদ্ধ বন্ধ করা আছে। কিন্তু ভারত যেটা বলে দিয়েছে পরিষ্কার আজকে ভারত সরকার, যে এটা কিন্তু পস হলো, অর্থাৎ অপারেশন সিন্দুর কিছুদিনের জন্য বন্ধ রইল। যে কোনো রকমের টেররিস্ট অ্যাক্ট অন ইন্ডিয়া উইল বি ট্রিটেড অ্যাজ অ্যান অ্যাক্ট অফ ওয়ার এগেনস্ট ইন্ডিয়া। অর্থাৎ কোনো রকম যদি এরকম কোনো ঘটনা ঘটে যে যেখানে টেররিস্ট অ্যাটাক হলো কোনো জায়গাতে, সে কাশ্মীরি হোক আর অন্য কোনো জায়গাতেই হোক, আসামি হোক, যেখানে হোক, তাহলে কিন্তু এইটা আমরা এটাকে যুদ্ধ বলে ধরে নেব এবং তার প্রতিকারের জন্য আমরা কিন্তু একদম প্রস্তুত আছি। তো পাকিস্তানের এই যে মেসেজটা, এই মেসেজটা ওদের ভয় বাড়িয়ে দিয়েছে যে না, আমরা ভারতের সঙ্গে যুদ্ধে পেরোব না। এবং পাকিস্তানের আভ্যন্তরীণ অবস্থা অত্যন্ত খারাপ, আর্থিক দিক থেকে অত্যন্ত দুর্বল অবস্থা। পাকিস্তানের এয়ারলাইন্স চলছে না, যে পাকিস্তানের যে এয়ারলাইন্স পাকিস্তান এয়ারলাইন্স, তাকে ওরা বিক্রি করে বলছে। পাকিস্তানের স্টিলের মিল সব বিক্রি হয়ে গেছে। তো এরকম একটা অবস্থা। বাংলাদেশের অবস্থাও খুব খারাপ, কারণ বাংলাদেশের গার্মেন্ট ইন্ডাস্ট্রি, সেই গার্মেন্ট ইন্ডাস্ট্রি একদম বসে গেছে। সেই গার্মেন্ট ইন্ডাস্ট্রি আর বিক্রি হচ্ছে না। ভারতও সরাসরি ল্যান্ডে তার যে মালপত্র আনা যাওয়া সেটা বন্ধ করে দিয়েছে। ভারতও কৌশলগতভাবে যেভাবে বাংলাদেশকে শিক্ষা দেওয়া যায় সেই চেষ্টাটা ভারত কিন্তু কমে যাচ্ছে। তাহলে এখন উপায় একটা হচ্ছে যে যেভাবেও ভারতের মধ্যে, ভারতের যে সেপারেট অর্গানাইজেশনগুলোকে, সেইটাকে কী করে অ্যাক্টিভেট করে ভারতের মধ্যে অশান্তি তৈরি করা যায়। কারণ পাকিস্তান ভারতের যে যুদ্ধ যে দর্শন, আর সেটা এখন ভারত বলে দিয়েছে যে যে কোনো রকমের আক্রমণই আমরা যুদ্ধ হিসেবে ধরে নেব। অর্থাৎ এইটা এখন ভারতের কাছে নিউ নর্মাল। তাহলে এখন দরকার ছিল এই যে ট্রাই জোট, অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান, চীনের যে জোট পরোক্ষে, তাহলে যে ভারতে অশান্তি করার চেষ্টা হচ্ছিল মায়ানমারে, এই মণিপুর, নাগাল্যান্ড, মণিপুরের কুকিরা, নাগাল্যান্ডের নাগা উগ্রপন্থীরা, আসামের অহম এবং আর যারা ওখানে আছে, যারা বিভিন্নভাবে ভারতের অশান্তি করতে পারে এবং নর্থ ইস্টে বিভিন্ন সময় অশান্তি লেগেই থাকে, তাদেরকে তাদের ব্যাপারটা খুব লক্ষ্য রাখছিল। যদিও উলফা এই ড্রোন অ্যাটাকের কথা বলার পরেও কিন্তু ভারতের যে, আমি বললাম যে ভারতের যে সৈন্যবাহিনী, তারা অস্বীকার করেছে এবং তারা বলেছে, আমি বললাম আপনাদেরকে যে তারা বলেছে, আর্মি এনডিটিভি রিপোর্ট যেটা করেছে, আর্মি ডিনাইজ ড্রোন স্ট্রাইক অন ইনসার্জেন্ট গ্রুপ। আমি বলেছি না, আমরা এরকম কিছু করিনি, আমরা এটা জানি না তো কীভাবে কী হয়েছে। কিন্তু ওই সেপারেটস গ্রুপ উলফা ওয়ানুরা বলেছে না, এটা ভারতেরই কাজ, এটা ভারতই করেছে। তো হয়তো যদি করে থাকে সেটা পরবর্তীকালে যদি বেরোয়, তো বেরোতে পারে, আমি জানি না সেরকম কিছু হয়েছে কি না। তো আবার যদি নতুন কোনো খবর বেরোয় সেইটা তখন বোঝা যাবে। তো একটা ব্যাপার ঠিক, যে ভারত আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করছে যে ভাই, যে এই আননোন যে ড্রোন, এটা একটা কিন্তু আস্তে আস্তে নিউ নর্মাল হচ্ছে। অর্থাৎ যদি ভারতের দিকে কেউ চোখ তুলে তাকায়, তাহলে পরে কিন্তু ভারত কাউকে ছেড়ে কথা বলবে না। এটা বাংলাদেশের কাছেও একটা শিক্ষা। পাকিস্তান তো শিক্ষা পেয়েই গেছে, বাংলাদেশের কাছেও একটা শিক্ষা এবং চীনের কাছেও একটা শিক্ষা। এবং চীনের যে উৎপাদিত সৈন্য সামগ্রী, সেগুলো খুব একটা কাজের নয়। সেটা কিন্তু এই পাকিস্তানের সঙ্গে ভারতের খুব অল্পক্ষণের যুদ্ধেই সেটা সারা পৃথিবীর লোক কিন্তু বুঝে গেছে এবং আমেরিকাও সেটা বুঝে গেছে যে ভারতকে আর জোর করে কোনোভাবে দমিয়ে রাখা যাবে না। তো এরকম একটা ঘটনার পরে এখন সারা পৃথিবীর নজর ভারতের দিকে এবং বিশেষত মায়ানমারে যে ঘটনাটা ঘটেছে তার দিকে পড়ে আছে। আগামী দিনে এর কী ডেভেলপমেন্টটা হয় সেটা আমরা দেখে যাব। এই ভিডিওটি এ পর্যন্ত এখানে শেষ করছি। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।